ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার ১.৫ যুগেরও অধিক সময় বাংলাদেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল আওয়ামী ফ্যাসিজম। মসনদ টিকিয়ে রাখতে আওয়ামী ফ্যাসিজম আয়োজন করে বিনা ভোট, রাতের ভোট ও আমি ডামি নির্বাচন, যা পুরো ব্যবস্থাকে করে তুলেছিল প্রহসনের মঞ্চ। এর বিরোধিতাকারীদের দমনে অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে দেশে সৃষ্টি করে ভয়ের সংস্কৃতি। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী এই ১.৫ দশকের শাসনামলে ৪ থেকে ৬ হাজার মানুষ গুম হয়েছেন, যদিও কমিশনের কাছে ১,৯১৩টি অভিযোগ আসে। প্রহসনের নির্বাচন আর রাজনৈতিক কর্মসূচি ঘিরে চলত ঢালাও ভিত্তিহীন মামলা, যেখানে আটক আর রিমান্ডের মাধ্যমে কারাগার পরিণত হয় মানসিক ও শারীরিক নির্যাতনের প্রাণকেন্দ্রে। এই গুম আর কারাজীবনের নির্মম নির্যাতন অভিজ্ঞতা ভুক্তভোগীদের মুখে দর্শকদের সামনে তুলে ধরতেই বিটিভি নিউজের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের কারাগার। পার্টির কোনো প্রোগ্রামই দেশের বাইরে আছে, কিন্তু দেখলো ওই ডেটে আমার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে। আগে থেকে আপনার জানার কোনো সুযোগ নেই আপনার কতগুলো মামলা এবং কোন থানায় মামলা আছে। হাবিজাবি পচা জিনিস এগুলো কন্ট্রাক্টররা পারচেস করার পর ওইগুলি কারাগারে সাপ্লাই দেয় মেইনলি, সেগুলি রান্না হয়। ইন মাই জেল লাইফ ইট ইজ নট এ বিগ ডিল। পলিটিক্স করি, জেলে যাব, মামলা হবে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটা, আমার মেয়েটা তার বাবাকে এইভাবে মানে চোর, ডাকাত, পকেটমার, ছিনতাইকারী, নেশাখোর, ওদেরকে যেইভাবে নিয়ে যাচ্ছে ঠিক আমাকেও ঠিক একইভাবে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা আমার মেয়েটা নিতে পারেনি। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যাসিবাদের কারাগারের আজকের এই পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এই পুরো ফ্যাসিবাদ আমলে আপনাদেরকে কি কি মামলা দেওয়া হয়েছিল এবং কোন কোন মামলায় আসলে আপনাকে গ্রেফতার দেখানো হয়েছিল একটু বলবেন? প্রথম হচ্ছে যে আমার বিরুদ্ধে তো অনেকগুলো মামলা হলো, সেটা অনেক পরে জানলাম। এগুলো গোপনে গোপনে ওই যে মামলার মধ্যে বিভিন্ন অন্য যে মামলাগুলো হয়, ঘটনাগুলো ঘটে, সেখানে নামটা ঢুকে রাখতো তারা। আচ্ছা, যখন ফ্যাসিবাদী সরকার যখন মনে করতো যে এখন একে টাইট দিতে হবে, তখন কি করতো, তখন হঠাৎ করে দেখা গেলো যে গ্রেপ্তার হয়ে গেলাম। গ্রেপ্তার হওয়ার পরে একটা মামলা জামিন পাইলাম, পাওয়ার পরে যখন জেল গেট থেকে যখন আবার চলে আসবো, তো বলছে না ওনার বিরুদ্ধে আরও মামলা আছে, সেই মামলার কোনো পেন্ডিং আছে, পেন্ডিং মামলা দিয়ে আবার জেলখানায় রাখে। এটা তো তাদের একটা রুটিন প্রোগ্রাম ছিল। এমনও গেছে যে আমি বিভিন্ন সময় হাইকোর্ট থেকে মামলা স্টে করায় রাখছি, কখনো আগাম জামিন নিয়ে রাখতাম। এবং আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমার একটা জীবনে একটা মেজর সার্জারি ছিল আমার, তো সেই কারণে আদালতকে হাসপাতাল থেকে, সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ থেকে চিঠিও দেওয়া হলো, মেডিকেল রেকর্ড দেওয়া হলো। ভর্তি অবস্থায় আমি আদালতে গেলাম, জামিন সিক করলাম, কিন্তু তারা কি করলো, জামিন দিত না। জামিন না দিয়ে তারা কি করতো, এটাকে পরবর্তী লম্বা ডেট দিয়ে এটা রেখে দিত, সো দ্যাট জেলে পাঠাইতেই হবে। তো এরকম ফাইনালি যে ম্যাডাম যখন কারাগারে গেলেন, লাস্ট যে আমার কারা জীবনটার কথা দিয়ে বলি, শেষটা দিয়ে বলি, ম্যাডাম কারাগারে যাওয়ার পরপরই যেটা ঘটলো, আমার তো অনেকগুলো যে মামলাগুলো ছিল, মামলাগুলো স্টে করে রাখলাম অসুস্থতার জন্য। ওরা হিয়ারিংটা পেন্ডিং করলো। তো এর মধ্যে মিনওয়াইল 18 সালে নির্বাচনটাও তারা করে ফেললো। তো আই ওয়াজ কনসিডারিং যে নির্বাচন যেহেতু একটা ধানাই পানে রাতে করে ফেলছে, এরপরে নিশ্চয় আমাদের প্রতি খুব একটা জুলুম থাকবে না। কিন্তু যেহেতু আমি ফ্রিকুয়েন্টলি আমি টকশোতে কথা বলতাম এবং সরকারের সমালোচনা থাকতো আমার ইয়েগুলোতে, টকশোগুলোতে, এবং আমি খুব কঠোর ভাষায় আমি সমালোচনা করতাম সরকারকে। তো দেখা গেল যে এরপরে যখন আদালতে আমার আবার জামিনটা রিনিউ রাখতে হবে, যখন গেলাম তখন আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। তো আমার লয়ার বললেন, উনি ঢাকা বারের প্রেসিডেন্ট ছিলেন তখন, বিএনপি পন্থী আইনজীবী ছিলেন, তো উনি বললেন যে আমার কথা বললেন এবং
রেকর্ডস দেখালেন যে উনি একটা মেজর সার্জারি থেকে লাস্ট উইকে আসছেন, ওনার তো এই মুহূর্তে একেবারেই মানে ডক্টরের সুপারভিশনে থাকতে হবে, পথ্য মানে নিয়ন্ত্রিত। তখন জজ সাহেব বললেন যে কারাগারে হাসপাতাল আছে, ওখানে থাকবেন। তো কারাগারে যখন আমাকে পাঠানো হলো তখন আই কুড নট টেক মেডিসিন ইভেন, মানে আমি তো জানি যে এই পরিস্থিতি আমাকে মানে আমার অসুস্থতা মেডিকেল রেকর্ডস পেপার যা আছে পাঠানোর কোনো কারণ নেই, কিন্তু পাঠিয়ে দিল। যাই হোক, তো মানে জেলে গেলাম, জেল থেকে বেরুলাম, আবার উচ্চ আদালত থেকে মানে আর আসলো, আমাকে জামিন দেওয়ার কথা বলা হলো, আবার জামিন নিয়ে আসলাম। এরপরে কন্টিনিউলি আরও মানে 4বার 5বার বিভিন্ন যতগুলো মামলা থাকে হাজিরা দিলেই সেন্ট টু জেল, কারাগারে যেতে হবে। কারাগারে গেলে আবার একটা মামলা যখন জামিন নিয়ে বেরোতাম, পরবর্তীতে আবার অন্য মামলা শোন অ্যারেস্ট দেখাতো। এই যে শোন অ্যারেস্টের ওদের একটা ব্যাপার ছিল। তো আমার বিরুদ্ধে টোটাল 36টি মানে মামলা ছিল। আমি এগুলো কি সবই নাশকতার মামলা নাকি? না, এর মধ্যে মানে ঢাকা শহর যতগুলো আন্দোলন মানে হতো, মেজর আন্দোলনগুলোতে তো যেমন আমাদের পার্টির মহাসচিব থেকে শুরু করে পার্টির সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের প্রত্যেকের নামে একটা মামলা দিয়ে রাখতো তারা। ওখানে দেখা গেলো রুটিন মাফিক আমাদের নামটাও দিয়ে রাখতো। এটা তাদের একটা রুটিন প্রোগ্রাম ছিল হ্যারাস করার জন্য। কিন্তু মামলা দিয়ে রাখলে সবসময় যে আপনার গ্রেপ্তারটা করবে তা না। যখনই আন্দোলনটা একটু মানে বেগবান হয়ে যেত তখনই এই পুরনো মামলাগুলোকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, যাতে করে ধরপাকড় করা যায় বা গ্রেপ্তার করলে যাতে সহজে জামিন পাওয়া না যায়। এগুলো তাদের একটা ট্যাকটিক্স ছিল আর কি, এটা মানে করার ব্যাপারে। তো হোয়াট এভার, তো এই যে মানে তাদের যে কৌশলগুলো, জেলখানা তো মানে কি বলে, যেহেতু আমি কখনো মানে আনফর্চুনেটলি আই এম এ পিএইচডি হোল্ডার, আমি একটা নিউজ পেপার এডিটর, ডেসপাইট এবং পার্টিরও আমি একটা সিনিয়র পজিশন হোল্ড করি। তো আদালতে আমাকে ডিভিশনটা দেওয়া হতো না, খুবই অর্ডিনারি মানে ওটা মানে কয়েদিদের সাথে রাখতো। সেখানে খাবার দাবার নিম্ন মানে সোজা কথা একজন সাধারণ বন্দির জন্য যে মানে আমাদের যে মানে ব্যবস্থা, আমাদেরকে সেভাবেই ট্রিট করা হতো। যদিও আমি মনে করতাম যে অন্য বন্দিরা, আমার দলের যে সমস্ত রাজনৈতিক বন্দী যারা ছিলেন তাদের থেকে আমি এক্সট্রা ফ্যাসিলিটি আমি নিতে চাইতাম না, আমি মানে বোধ করতাম না। এবং আমার স্বাভাবিকভাবে যেহেতু তারা আমাদের ডিভিশন দিত না, ডিভিশন দিত তারা যারা সাবেক এমপি, সাবেক সরকারি কর্মকর্তা, একটা ওদের ক্রাইটেরিয়া ছিল ওদের দিত। কিন্তু শিক্ষাগত বিবেচনায়, পেশাগত বিবেচনায় আমি পেতে পারি, ডিভিশন আমি পাওয়ার যোগ্য ছিলাম। কিন্তু প্রতিহিংসার মাত্রাটা এই পর্যায়ে ছিল সোদের যাতে মনে করতো যে এত নির্যাতিত থাকবে যাতে করে জেলখানা থেকে বেরিয়ে আসার পরে যাতে এরা একটু অবদমিত হয়। কিন্তু আসলে তো আমি অবদমিত হওয়ার লোক নই। আমি জেল থেকে বেরিয়ে আমি আবারও মানে সরকারের বিরুদ্ধে আমি আরও কঠোর ভাষায় কথা বলতাম। আচ্ছা, আপনাদের যে মামলাগুলো দিত সেক্ষেত্রে কি আপনারা অনেক পরে জানতেন নাকি দেওয়ার পর আপনারা? না, অনেক পরেই জানতাম। এরা তো সাধারণত লুকিয়ে রাখতো এরা। ওই যেটা বললাম যে মামলাগুলো তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, কৌশল হিসেবে ব্যবহার করতো, মামলা দিয়ে রাখতো। তারপর দেখা গেছে আমি দেশের বাইরে আছি, পার্টির কোনো প্রোগ্রামে দেশের বাইরে আছি, কিন্তু দেখলো ওই ডেটে আমার বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে। তো ওটা যত আলটিমেটলি যখন চার্জ ফ্রেম করবে তখন আপনি বলবেন যে আপনি এই তারিখে দেশে ছিলেন না, আপনাকে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো এটাও আমাদের অনেকবার করতে হয়েছে এই বিষয়ে। এটা ওরা সাধারণত ওই যেটা বললাম, যখন আন্দোলনটা খুব একটা অপটিমাম লেভেলে যেত তখনই ধরপাকড়টা শুরু করতো। তো ধরপাকড় শুরু করার আগে তো মানে গ্রাউন্ড থাকতে হবে। তো যখন কোর্টে প্রডিউস করতো তখন সরকারের পক্ষ থেকে পুলিশ তো বাদী, পুলিশ বলতো যে তার বিরুদ্ধে এই চার্জেস আছে, এতগুলো মামলা আছে, তো আপনি তো সব মামলাতে আপনি জামিন পাবেন না, আপনি একটা জামিন পেলেন, আর আপনি আরও যে মামলা আপনার বিরুদ্ধে সেটাও তো আপনি জানেন না, আপনাকে তো নোটিফাই করে না। এবং কৌশলটা ছিল যে আপনি ওই মামলায় জামিন পেয়ে জেল থেকে বেরোবেন, জেল গেট থেকে আপনাকে আবার আরেকটা মামলায় আপনাকে শোন অ্যারেস্ট করে আপনার আবার রাখবে। যেমন আমার বিরুদ্ধে মানে দুটো মামলা, খুবই ইন্টারেস্টিং মামলা। একটা মামলা ছিল যে মানে প্রিজন ভ্যানে করে আসামি নিয়ে যাচ্ছে, হাইকোর্টের সামনে যখন প্রিজন ভ্যান আসছে সেখানে কতিপয় বিক্ষুব্ধ মানে কি বলে, ওদের তো বিক্ষুব্ধ বলে না, ওরা বলে হ্যাঁ এরকম লোকজন তারা মানে প্রিজন ভ্যান ঘেরাও করে সেখানে পুলিশের কাস্টডি থেকে মানে পুলিশের নিয়ন্ত্রণ থেকে আসামি ছিনিয়ে নিয়ে মানে দস্যু বনহুর এরকম একটা ব্যাপার করে ফেলতো। তারপর দিল পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে অস্ত্র ভেঙে ফেলছি। মানে আমার এই বয়সে একটা মানুষ, পুলিশের কাছে যে অস্ত্র থাকে সেই অস্ত্রটা ভাঙার মতো শারীরিক সামর্থ্য তো থাকার ব্যাপার আছে, বাট
হু নোজ, এটাকে হু কেয়ার্স, এটা কি মানে আদালত বিবেচনায় নিয়েছে যে এই লোকের পক্ষে এই কাজটা করা সম্ভব কিনা? এই লোক এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের লোকের একটা উচ্চশিক্ষিত মানুষ, পেশায় একজন সম্পাদক, তিনি এই ধরনের মানে বাসে পটকা মারা, কি বলে বোম মারা, তারপরে ময়লা সিটি কর্পোরেশন ময়লার ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া, মানে দেয়ার আর সো মেনি চার্জেস, সব তো আমরা জানিও না। ইনফ্যাক্ট আমার বাসাতে প্রায় মানে আমাকে গ্রেপ্তার করার জন্য প্রায় মানে পুলিশ আসতো ওই সময়। আমার একটা অ্যাডভান্টেজ বলেন আর যাই বলেন, আমার স্ত্রী উনি একজন চিকিৎসক, উনি মেডিকেল প্রফেশন, উনি চিকিৎসক, প্লাস উনি ব্রিটিশ হসপিটালে কাজ করতেন, উনি একজন ব্রিটিশ সিটিজেন। তো আমার বাসায় যখন পুলিশের লোকেরা আসতেন, অনেক সময় বাসায় থাকতাম না, তো আমার স্ত্রী শি ইজ ভেরি কারেজিয়াস, তিনি স্ট্রেইট মানে পুলিশকে বলতেন যে আপনি যাকে গ্রেপ্তার করতে আসছেন হি ইজ এ সিটিজেন অফ বাংলাদেশ আনডাউটেডলি, বাট এই বাসাটা যার, মানে অর্থাৎ আমার স্ত্রী কথা বলতেন যে এই বাসাটা আমার ভাড়া নেওয়া, আই এম এ ব্রিটিশ সিটিজেন, আই এম নট ইউর ন্যাশনাল, আমি আপনার সিটিজেন নই, তো সুতরাং আপনি যখন তখন তো আপনি আমার বাসা সার্চ করতে পারেন না, আমি একজন মানে বিদেশি নাগরিক, তো যদি আমার বাসা সার্চ করতে হয় তাহলে আপনি আমার অ্যাম্বাসির, আমার হাই কমিশনের পারমিশন লাগবে, তাদের পারমিশন ছাড়া অথবা তাদেরকে না জানিয়ে আমি আপনাদের জন্য দরজা খুলবো না। এই সমস্ত নানাবিধ কারণে পুলিশ অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে আমার বাসা থেকে চলে গেছে, তারা মানে আমাকে মানে ধরপাকড় করতে মানে সুযোগ পায়নি, মানে জোরপূর্বক আপনাকে তুলে নিয়ে যেতে চাইতো, কিন্তু আমার স্ত্রীর মানে ভিনদেশী নাগরিকত্ব থাকার কারণে এবং যেহেতু উনি বাংলাদেশি সিটিজেন নন, সেই কারণে তার একটা এই কাইন্ড অফ সোশ্যাল ইমিউনিটি তার আছে। একজন বিদেশি নাগরিককে আপনি যখন তখন তার বাসাটা আপনি হয়রানি করতে পারেন না। তো আমার স্ত্রী শি ইজ ভেরি কারেজিয়াস, তিনি বলতেন যে ওয়েল তিনি এই বাসাতে থাকেন আমার হাজব্যান্ড হিসেবে, বাট বাসাটা তার না। আমরা দেখতে পেয়েছি পুরো এই স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন সময় আসলে গায়েবী মামলা দিয়ে রাজনীতিবিদদের হয়রানি করা হতো, তো আপনাকে আসলে এইরকম গায়েবী মামলার সম্মুখীন হতে হয়েছে কিনা? এই গায়েবী মামলার তো প্রত্যক্ষ মানে ভিক্টিমই, আমি অন্যতম ভিক্টিম, আমি একাই না। গায়েবী মামলা তো আমি সহ আমার দলের মোস্ট অফ দ্য মানে লিডার্স ওয়ার্কার্স, আমি তো বললাম যে আমি তো অনেক কম সাফারার, আমার চেয়ে অনেক কর্মী শত শত মামলায় মানে অনেক নির্যাতিত ছিলেন। আমি যখন কারাগারে একের সময় যেতাম, যাওয়ার পরে দেখতাম যে আমার কর্মীরা প্রচণ্ড মানবেতর জীবনযাপন করতেন, খাওয়ার কষ্টে আছে, থাকার কষ্টে আছে, নানাভাবে কষ্টে ছিল। তা আমি যখন জেলে যাই তখন আমার কাছে 2100 টাকা সাথে ছিল। তো জেলখানে একটা সিস্টেম আছে যে আপনার ওই এটাকে বলে যে আপনি যদি আপনাকে পিসি বলে, ওরা পিসির পুরো অর্থটা আমি এখনও মানে জানার চেষ্টা করি নাই। ওই পিসিতে আপনি তো ঢুকলে তো আপনি টাকা পকেটে রাখতে পারবেন, ওখানে জমা দিতে হবে। আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা আপনার ওই পিসিতে টাকা জমা দিতে পারে এবং আপনি অ্যাকর্ডিংলি জেল থেকে আপনি অধিক মূল্যে মানে ওখানে বেশি দাম দিয়ে কিনতে হয় সব কিছু, একটু যদি বেটার থাকতে চান। তা আমি প্রথম যে 2 দিন ছিলাম তো দেখলাম যে আশেপাশে যারা আমার দলের কর্মীরা যারা ছিলেন আগেতে যারা পুরনো বন্দী আমার তুলনায়, তারা আমাকে প্রথম 2 দিন একটু আপ্যায়ন করলেন তারা। আমি যখন যখন কি বলে জেলের যে প্রকোষ্ঠে আমি থাকতাম, ওখান থেকে সকাল ভোরেই তো গেট খুলে দেয়, তারপর আমরা বের হয়ে যেতাম। বের হওয়ার পরে আই ফাউন্ড সো মেনি ওয়ার্কার্স, তাদের দুঃখ কষ্ট যখন শুনলাম, দেন আই হ্যাভ ডিসাইডেড নট টু টেক এনি রিচ ফুড, মানে অর্থাৎ জেলের স্বাভাবিক বরাদ্দের বাইরে আমি কোনো ভালো খাবার গ্রহণ করব না, কারণ আমার কোনো কর্মী এর চেয়ে ভালো খাবার গ্রহণ করে না। আমার কোনো কর্মী এর চেয়ে ভালো খাবার যেহেতু গ্রহণ করে না, বিলিভে একবার আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমার মুখ দিয়ে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কখনোই একটা ভালো খাবার কিনে খাওয়ার চেষ্টা করি নাই। আমার ওই যে টাকাটা ছিল সেই টাকাটা আমার সহবন্দী যারা ছিলেন তারা একটু কম্পারেটিভলি আর্থিক অসচ্ছল আছেন, তাদের নামে বরাদ্দ ব্যবস্থা করে দিয়ে আসলাম যাতে তারা একটু বেটার থাকতে পারে। আর আমি একেবারেই সরকারি বরাদ্দের যে খাবার, সেই পোড়া রুটি, সেই জাউ ভাত, তারপরে আপনার একেবারে যে সমস্ত রটেন ভেজিটেবল, সোজা কথা, তরকারি, ঢাকার যে তরকারি বাজার, যে আড়তের যে সবচেয়ে উচ্ছিষ্ট যেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো, ওগুলো ঠিকাদাররা কিনে, যে কুমড়াটা মোটামুটি পচে গেছে, যে লাউটা নষ্ট হয়ে গেছে, যে আলুটা পোকায় ধরছে, সমস্ত হাবিজাবি পচা জিনিস, এগুলো কন্ট্রাক্টররা পারচেস করার পর ওইগুলি কারাগারে সাপ্লাই দেয় মেইনলি, সেগুলি রান্না হয়।
বাট আমার তো অন্য কোনো অল্টারনেটিভ নাই, এর চেয়ে ভালো খাওয়ার অল্টারনেটিভ আছে যদি আমি আমার পকেটের পয়সা ব্যয় করি অথবা আমার পরিবার যদি অতিরিক্ত টাকা জেলে দেয়। কিন্তু আমার মধ্যে একটা মনস্তত্ত্বে কাজ করলো যে আমার সমস্ত অধিকাংশ কর্মী যারা মানে সামর্থ্যবান না, সচ্ছল না, অসংখ্য কর্মী আমি জেলখানে দেখেছি, তারা তো এই খাবারই খাচ্ছে। যদি আমি তাদের নেতা হই, আমি এর চেয়ে ভালো খাবার যদি খাই, আমার বিবেকে সায় দেয় নাই, এবং আমার কাছে পাপের মতো মনে হয়েছে এর চেয়ে ভালো কিছু খাওয়া। আমি একটা পেপার বিছাইতে ফ্লোরে খাচ্ছি, তো আমাকে সে বলল, ভাই আমার খাবার দিয়ে বলল, ভাই আপনি এইটা খাচ্ছেন? তো যারা জিজ্ঞেস করলো, আমি জানি যে এরাও ভালো খায় না, আমি তাদের অর্থনৈতিক অবস্থাটা অ্যাসেস করতে পারি। তাই বললাম, তোমরা কি এর চেয়ে বেটার কিছু খাইছো? কারণ খাবার তো একই জায়গা থেকে তৈরি। তো বললো যে না, আমরা এটাই খাইছি। আচ্ছা, আমি বললাম, ধরো তুমি যদি এসে দেখতা যে আমি এর চেয়ে বেটার কিছু খাচ্ছি, কিনেই খাচ্ছি, যেখানে তো আমার জন্য আলাদা বরাদ্দ নাই, আর আমি তো ডিভিশনাল, মানে আমি তো ডিভিশন প্রাপ্ত আসামি নই, আমি সাধারণ কয়েদি, তখন তোমার কেমন লাগতো? এই দলের জন্য আমি সংগ্রাম করি, আন্দোলন করি, আমি জেলের বরাদ্দ এইটাই খেলাম, আমার নেতা তো আমার চেয়ে অনেক ভালো খাবার খায় এবং সেটা আমার খোঁজ নেয় না, তোমার কেমন লাগতো এটা দেখলে? চুপ করে বলো যে না, ভালো লাগতো না, দ্যাটস ওয়াই আই এম নট টেকিং গুড ফুড। আচ্ছা, একটু বলবেন আসলে বিভিন্ন সময় কারাগারে বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তো আপনার কোনো কষ্টের স্মৃতি আছে কি না একটু আমাদেরকে বলবেন। কষ্টের ঘটনাটা মানে বলি, কষ্টের ঘটনাটা হচ্ছে আমাকে যখন মানে আদালত, মানে জজ সাহেব, সে কুখ্যাত জজ যে ম্যাডামের বিরুদ্ধে রায় দিয়েছে, ইমরুল কায়েস, আমাকে যখন কারাগারে পাঠানোর নির্দেশ দিল, আমার অসুস্থতা সব কাগজ থাকা সত্ত্বেও, আমি জেলখানে এমনই গেছি যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল, অক্সিজেন নিয়ে গেছি, স্যালাইন নিয়ে যেতে হয়েছে, আমাকে অনেক মেডিকেল সাপোর্ট নিয়ে যেতে হয়েছে, আমার আয়রন ডেফিসিয়েন্সি ছিল, তো আয়রন ইঞ্জেকশনটাও আমাকে নিত, তো এটা স্যালাইনের মাধ্যমে যেত, তো এগুলো মানে সবই ছিল, ডেসপাইট সব খুলে আমাকে পাঠাই দিছে। তো আমি কনফিডেন্ট ছিলাম প্রথমবার যখন, যে আমাকে হয়তো পাঠাবেন আমার এই কন্ডিশনটা দেখে, তো পাঠানো হলো। তো আমার পত্রিকা অফিসের, আমার লয়ারকে বললাম যে একটা কাজ করো, আমাদের পত্রিকা অফিসের একজন, আমি আমার এক কলিগকে ফোন দিতে বললাম, ফোনটাও তো নিয়ে গেল ওরা আমার কাছ থেকে। তো ফোন দিল, ফোন দেওয়ার পরে আমার ওয়াইফকে জানালো, আমার ওয়াইফ শি ইজ এ মেডিকেল ডক্টর, আমার মেয়ে তখন ঢাকা মেডিকেলে পড়ে, তো আমার ওয়াইফ আমার মেয়েকে জানালো যে তোমার বাবাকে মানে কারাগারে নিয়ে যাচ্ছে, তুমি যদি পারো চলে আসো। তখন মেয়ে ঢাকা মেডিকেল থেকে আমার গাড়ি নিয়ে আমার ওয়াইফকে সাথে নিয়ে জেলে গেল। তখন প্রিজন ভ্যানটা ছাড়বে কারাগারে নিয়ে যাওয়ার জন্য, আদালত থেকে। তো আমি ভাবতে পারি নাই যে, আমি শুধুমাত্র আমার কলিগটাকে বললাম বাসা থেকে কিছু সামান্য কিছু কাপড় আর আমার ওষুধ বলে দিও, যে কিছু ওষুধ দিয়ে দিই, আমি রেগুলার ওষুধ খেতে হয় আমার। তো যখন গাড়িটা ছাড়বে, কি মনে করে আমি একটু দাঁড়ালাম, মানে ওই যে গ্রিলটা উপরে, যে প্রিজন ভ্যানে যে গ্রিল থাকে, এই গ্রিলের দিকে আমি তাকালাম, তাকানোর পরে আই ফাউন্ড মাই ডটার, আমার মেয়েকে দেখলাম। তো আমি আমার মেয়েকে দেখে বললাম যে ডোন্ট ওরি, আমি তো জানি না আসলে কী হবে। আমি বললাম যে ঘাবড়াবা না, একেবারেই ঘাবড়াবা না, আমি 2-1 দিনের মধ্যে চলে আসবো, আই এম নট শিওর আমি কবে আসবো, কারণ 2-1 দিনের মধ্যে আমি চলে আসবো, ডোন্ট ওরি। মানে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে ও আপসেট না হয়। আর তুমি একদম চিন্তা করবো না, ওখানে খুব ভালো থাকবো। আমি বারবার ওকে বলছি যে আমি আমার মেয়েকে সবসময় মা বলি ডাকি, ছোটোবেলা আমার মা মারা গেছে। আমি দেখছি যে আমার মেয়েটা মানে চোখের পানি ফেলতে পারছে না, কিন্তু চোখটা টান টান করে রাখতেছে, মানে যদি পানি না পড়ে। ইন মাই জেল লাইফ ইট ইজ নট এ বিগ ডিল, পলিটিক্স করি, জেলে যাব, মামলা হবে, এগুলো সবই ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটা, আমার মেয়েটা তার বাবাকে এইভাবে মানে মানে চোর, ডাকাত, পকেটমার, ছিনতাইকারী, মানে নেশাখোর, ওদেরকে যেইভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আমাকেও ঠিক একইভাবে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা আমার মেয়েটা নিতে পারেনি, মানে আমার ও না দেখলে আমার জন্য অনেক ভালো লাগতো। যাই হোক, তারপরেও একটা পর্যায়ে তো সয়ে যায়।
ফ্যামিলি তো আলটিমেটলি অ্যাকসেপ্ট করে রিয়ালিটি। একজন রাজনীতিবিদ হিসাবে আসলে কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন নির্বাচনের পরে? প্রত্যাশা হচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন কমপ্লিট হবে। অতীতে যে ফেলিউরসগুলো ছিল, মানে যে আকাঙ্ক্ষাগুলো এই দেশের জনগণ পূরণ হতে দেখে নেই, খুব ক্লিয়ার। আমি অনেক বেশি নাগরিক ঘনিষ্ঠ মানুষ, রাজনীতির ঊর্ধ্বমী নাগরিক ঘনিষ্ঠ মানুষ। আমি মনে করি সেটা হচ্ছে যে মানুষ যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছে, মানুষ এই দেশের সৈনিক এবং জনগণ তারা যে প্রত্যাশা নিয়ে 7ই নভেম্বরে সিপাহী জনতা অভ্যুত্থান ঘটিয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের মানুষ 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যেই আকাঙ্ক্ষা নিয়ে একটা দীর্ঘ লড়াই, প্রায় 17 বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে একটা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, এ সব কিছুর পেছনে মানুষ রাষ্ট্রটাকে গণতান্ত্রিক দেখতে চায়, একটা ডেমোক্রেটিক স্টেট দেখতে চায়। একটা ডেমোক্রেটিক স্টেট যদি হয় তাহলে সেই ডেমোক্রেটিক স্টেটে একটা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল থাকে, একটা জবাবদিহিমূলক সরকার থাকে, স্বচ্ছতা থাকে, ট্রান্সপ্যারেন্সি থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাই না? আমাদের নেতা তারেক রহমান যে কথাটা বলতেন, সবার আগে বাংলাদেশ, এই নীতিটা সবার আগে বাংলাদেশ, যখন আমরা এই নীতিটা বাস্তবায়ন করতে পারবো তখন সবার আগে মানুষও চলে আসবে, সবার আগে মানুষ। তো সবার আগে বাংলাদেশ হলে সবার আগে মানুষও চলে আসবে, মানুষের মধ্যে বঞ্চনাবোধ থাকবে না। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্যাসিবাদের কারাগারে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা আসলে যে বিষয়গুলো জানতে পারলাম, বিশেষ করে এই যে হয়রানি, মিথ্যা মামলায় রাজনীতিবিদদের হয়রানি, আশা করি ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে এগুলো বন্ধ হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফ্যাসিবাদের কারাগারের আজকের এই পর্বে আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা পরবর্তী এপিসোডে আবার নতুন একজন রাজনীতিবিদের সাথে কথা বলবো, শুনবো কারাগারের জীবনে আসলে কেমন কেটেছে তার সেই ফ্যাসিবাদের আমলগুলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।